রেকর্ডিং তো আছে, আশা করি সমস্যা নেই। তো গতদিন একটু রিক্যাপ করি। আমাদের হচ্ছে স্পিড কন্ট্রোলের তিনটা মেথড ছিল। একটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্সের সাথে সিরিজে কোন একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিই, এটাকে বলে আর্মেচার রেজিস্ট্যান্স অর রিওস্ট্যাটিক কন্ট্রোল। আরেকটা হচ্ছে ফিল্ড ফ্লাক্স। ফ্লাক্সটা আবার হচ্ছে ফিল্ড কারেন্টের সাথে প্রপোর্শনাল। এটা কন্ট্রোল করে হচ্ছে আমরা স্পিড কন্ট্রোল করতে পারি। আরেকটা হচ্ছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল, আর্মেচার ভোল্টেজ যেটা আমরা ভি দিয়ে লিখি আর কি। তো নাম্বার ওয়ানটা আমরা ক্লাসে দেখছি, নাম্বার টুটা দেখবো আজকে। তো ফার্স্টে দেখি ফ্লাক্স ইজ প্রোডিউসড বাই ফিল্ড কারেন্ট। আমরা বলছিলাম যে ফ্লাক্সটা হচ্ছে ফিল্ড কারেন্টের সাথে প্রপোর্শনাল। তো যদি আমরা ফ্লাক্স চেঞ্জ করতে চাই, আমাদের হচ্ছে ফিল্ড কারেন্টটা চেঞ্জ করা লাগবে। আচ্ছা, তো শান্ট মোটরে দেখেন ভেরিয়েবল রেজিস্টর আরসি ইজ কানেক্টেড ইন সিরিজ। আর এখানে হচ্ছে আমাদের শান্ট যে রেজিস্ট্যান্সটা আর কি, ঠিক আছে, এটা আরএফ ফিল্ড রেজিস্ট্যান্স। আচ্ছা, আর এখানে এডিশনাল একটা আরসি দেওয়া আছে আর কি, এটাকে বলা হয় হচ্ছে শান্ট ফিল্ড রেগুলেটর। তো এই আরসি যে রেজিস্টরটা, এটা আমরা হচ্ছে প্যারালালে কানেক্ট করব। মানে আমাদের এখানে একটা আরসি রেজিস্টর আছে, আর এখানে হচ্ছে আরএফ ফিল্ড রেজিস্টর যেটা, এটা অরিজিনালি সেটাও আছে। এখন আরসিটা প্যারালালে কানেক্ট করছে কেন? এটার মেইন কাজ হচ্ছে আমাদের ফিল্ড কারেন্টকে এফেক্ট করা। তো এখানে যদি দেখি আমাদের ফিল্ড কারেন্টের ফর্মুলাটা তো খুব সোজা ছিল, আইএফ ইকুয়াল টু ভি বাই আরএস। এটা ইউজ করে আমরা ফিল্ড কারেন্টটা কিন্তু বের করে ফেলতে পারি, কারণ এইটা হচ্ছে প্যারালালি কানেক্ট করা এইটার সাথে। তাহলে এখান থেকে বের করতে পারি। এখন এটার সাথে যদি একটা আরসি রেজিস্টর কানেক্ট করি, তাহলে ফিল্ড কারেন্ট হবে ভি বাই আরসি প্লাস আরএস। আরসি অ্যাড করলে এখানে নিচে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার কারণে আমাদের ফিল্ড কারেন্টটা কমে যাবে। এটা ওরা মেনশন করছে, দ্য কানেকশন অফ আরসি ইন দ্য ফিল্ড রিডিউসেস দ্য ফিল্ড কারেন্ট, ফিল্ড কারেন্টটা কমায় ফেলছে, hence the flux is also reduced, so ফ্লাক্সটাও আমাদের কমে যাচ্ছে আর কি। আচ্ছা, এখন ফ্লাক্স যদি কমে যায়, ওরা বলছে দিস রিডাকশন ইন ফ্লাক্স ইনক্রিজেস দ্য স্পিড। তাহলে এটা কিভাবে পেলাম? আহ, আমাদের ইজি যেটা, ইজি না, এটা মোটর, মোটরের ব্যাক ইএমএফ আমরা হচ্ছে দেখছিলাম যে কে বাই এন, তাহলে এন হচ্ছে ইবি ডিভাইডেড বাই কে বাই। ইবিটাকে আমরা আর ভাঙতেছি না, এরকমই রাখি। আমাদের যদি ফ্লাক্স কমে যায়, তাহলে আমাদের হচ্ছে মোটরের স্পিডটা হচ্ছে বেড়ে যাবে। তো এই কে ফাই এনটা আসলে হচ্ছে ওই যে আমরা যেটা বড় ফর্মুলাটা দেখছিলাম আর কি, ফাই জেড এন বাই 60 ইনটু পি বাই এ। এই ফর্মুলাতে ওরা হচ্ছে ফাই আর এন এই দুইটা রাখছে, বাকি যে দুইটা জেড বাই 60 ইনটু পি বাই এ, এটাকে হচ্ছে আলাদা করে ফেলছে। জেড বাই 60 ইনটু পি বাই এ, আর এখানে ফাই এন। জেড বাই 60 ইনটু পি বাই এটাকে হচ্ছে ওরা কে লিখছে, তাহলে এটা কে ফাই এন হয়ে যায়। এটা জাস্ট এইটারই হচ্ছে একটা সিম্পলিফাইড ভার্সন। এটা এরকম করে কেন করলো, জেড পি এগুলো সবগুলো কনস্ট্যান্ট আর কি। তো এগুলো হচ্ছে মোটর বানানোর সময় ফিক্স হয়ে যায়। তো এই কনস্ট্যান্ট মানগুলোকে নিয়ে আরেকটা কনস্ট্যান্ট, একটা সিঙ্গেল কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে এক্সপ্রেস করছে। স্যার আমরা তো স্যার বড় ইকুয়েশনটা ইউজ করব, তো সেক্ষেত্রে যদি স্যার ছোট ইকুয়েশনটা ইউজ করে তখন কি কে এর মান দেওয়া থাকবে? কে এর মান দেওয়া থাকবে, হ্যাঁ। অথবা আপনাকে যদি সব ইনফরমেশন দিয়েই দেয়, কে এর মান এমনিতে ডাইরেক্টলি দিয়ে দেয় না, নরমালি দিয়ে দেয় না, এটা শুধু ভুল বুঝছি। কে এর মান নরমালি দিয়ে দেয় না, কেটা তখন হচ্ছে জেড বাই 60 ইনটু পি বাই এ, এগুলো হচ্ছে বের করে দিতে হবে আর কি। আমরা এরকম কোশ্চেন দেখছি কিন্তু জেনারেটরে, ওই যে নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর, দ্যাট তো ছিল নাম্বার অফ কন্ডাক্টরস, পি ছিল পোল,
আর এ বলছিলাম যে এটা বুঝে লাভ নাই, এ হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং এর জন্য ইকুয়াল টু পি, আর আর ওয়েভ ওয়েভ ওয়াইন্ডিং ওয়াইন্ডিং জন্য এর জন্য হচ্ছে টুয়াইস এ। ইকুয়াল টু 2। আমরা এগুলা দিয়ে তো কে বের করে নিতে পারবো, z/6 ইনটু পি বাই, ওটা করে নিয়েও করতে পারবো, ঠিক আছে। নরমালি ওটা লাগে না, কে ফাই এনটা এখানে জাস্ট বুঝার একটু সুবিধার জন্য আর কি। এই যে এই পার্টটাতে অনেক প্যারামিটার চলে আসে না, একটু কষ্ট হয় বুঝতে, এই জন্য হচ্ছে কনস্ট্যান্ট গুলাকে একসাথে মার্জ করে দিছে। এটা জাস্ট বুঝার সুবিধার জন্য, আর এটা কে এর আসলে তেমন আহামরি কিছু নাই। একটা জিনিস হচ্ছে কে এর ভিতরে যারা আছে তারা সব হচ্ছে কনস্ট্যান্ট মান, মোটর বানানোর সময় ওটা ফিক্স করে ফেলি আমরা। আর সেকেন্ড হচ্ছে, আচ্ছা ওইটাই, এটা মোটরের একটা ফিক্সড ভ্যালু আর কি, মোটরের প্যারামিটার। আর এগুলো সবগুলাই কনস্ট্যান্ট, মানে এই জন্য এটাকে আলাদা করে কে হিসাবে লাম্প করছে। আচ্ছা তাহলে আমরা ওভারঅল যেটা হইলো, যে আমাদের হচ্ছে আরসি কানেক্ট করার পরে আমার ফিল্ড কারেন্ট কমে গেছে, এই কালারটা ভালো, ফিল্ড কারেন্ট কমে যাওয়ার পরে হচ্ছে ফ্লাক্সটাও কমে গেছে, আর ফ্লাক্স কমে যাওয়ার পরে এই ইকুয়েশনের বরাবর আমাদের স্পিডটা বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে সোজা কথায় আমরা যদি আরসি বাড়াতে থাকি, আরসি বাড়ালে আমাদের হচ্ছে স্পিডটা বাড়বে। তো এখানে বলছে দিস, এটার কন্টিনিউয়েশন, দিস রিডাকশন ইন ফ্লাক্স ইনক্রিজেস দ্য স্পিড and thus the motor runs at a speed higher than normal speed. আচ্ছা, therefore this method is used to give motor speed above normal. এটা হচ্ছে যদি নরমালের থেকে বাড়াতে চাই, তাহলে হচ্ছে এই স্পিডটা ইউজ করব, এই মেথডটা ইউজ করব আর কি, ঠিক আছে। তো আমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে মোটরের স্পিড বাড়ানোর জন্য আমরা কোন মেথড ইউজ করি। স্পিড বাড়ানোর জন্য হচ্ছে ফ্লাক্স কন্ট্রোল মেথডটা ইউজ করা যায় আর কি, ঠিক আছে। আর স্পিড কমানোর জন্য হচ্ছে আমরা ওই যে আর্মেচারে একটা রেজিস্ট্যান্স অ্যাড করছিলাম, ওটা যদি একটু দেখেন, ওটাতে শুধু স্পিড কমানো যায়। এটা একটা আমার ক্লাসে একটু বাজে দেখা যাচ্ছে, এখানে এত লেখা আছে। এটা ছিল নরমাল সিরিজ রেজিস্টর দিলে হচ্ছে কমে যাচ্ছে, ঠিক আছে। এটা ছিল আর্মেচার রেজিস্ট্যান্স মেথডের গ্রাফ। তাহলে প্রথম আর্মেচার রেজিস্ট্যান্স কানেক্ট করলে, আমি একটু এখানে আসি, আর্মেচার রেজিস্ট্যান্স মেথডটা কি করতে পারে, এটা শুধু স্পিড কমাতে পারে, আর ফ্লাক্স কন্ট্রোল মেথডটা দিয়ে শুধু স্পিড বাড়ানো যায়, ঠিক আছে। তাহলে আমাদের এই দুইটা কম্বাইন করে কাজ করা লাগতে পারে আর কি। ফ্লাক্স কন্ট্রোল মেথডে যদি গ্রাফটা দেখি আমরা শান্ট মোটরের জন্য, আহ, এখানে হচ্ছে আরসি ইনক্রিজিং, রেজিস্ট্যান্স বাড়তেছে, আর আমাদের স্পিডটাও বাড়তেছে, ঠিক আছে। পরের দিকে রেজিস্ট্যান্সও বাড়তেছে, স্পিডও বাড়তেছে, এই আর কি। তো আমাদের ফ্লাক্স কন্ট্রোল মেথড আমরা ইউজ করি অ্যাবাভ নরমাল স্পিডটা নেওয়ার জন্য আর কি, ঠিক আছে। আর আমাদের থার্ড একটা মেথড আছে, এটা ছিল যে আর্মেচারের ভোল্টেজ কন্ট্রোল, ওটা দিয়ে বাড়ানো যায় কমানো যায়, দুইটাই করা যায়। এগুলো বোধহয় আর ইনক্লুড করে নেই স্যার, বেশি important। আচ্ছা, এটা অত আহামরি কিছু না আর কি, এটা পুরোটা মনে রাখা লাগবে না, ভয় পাওয়া লাগবে না। হ্যাঁ, এটা একটু আইডিয়াটা বুঝাই, এটা কি করে। এটা হচ্ছে থাইরিস্টর দিয়ে স্পিড কন্ট্রোল করে অফ সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর। আচ্ছা, হ্যাঁ, এই ফরম্যাটটা আমি হচ্ছে ক্লাস 10 এ দেখাইছিলাম, ভি মাইনাস আই এ আর এ, নিচে ফ্লাক্স এ বাই জেড পি। এখানে 60টা নাই আর কি, ঠিক আছে, 60টা এখানে নাই, তার মানে এখানে এনটা হচ্ছে রেভলিউশনস পার সেকেন্ড, এই ফরম্যাটে দেওয়া আছে আর কি, ঠিক আছে। এনটা হচ্ছে রেভলিউশনস পার সেকেন্ডে দেওয়া। এখন আমাদের একটু দেখেন, আমরা তো ডিসি মোটর বলে হচ্ছে গলা শুকিয়ে ফেলছি, ঠিক আছে। বাট আমরা ডিসি মোটরে যে ডিসি সাপ্লাইটা দিব, এটা আমরা কোথা থেকে পাবো। নরমালি ডিসি মোটরের সাথে ব্যাটারি কানেক্ট করা থাকে না, ডিসি মোটরের সাথে এসি সাপ্লাই দেয়, ঠিক আছে। এরকম যে আমরা ডিসি মোটরে এসি সাপ্লাই ইনপুট দিচ্ছি, বাট এসি সাপ্লাইটা, আপনারা আগেও হয়তো কোন একটা কোর্সে দেখছেন যে আমাদের এসি সাপ্লাই হয় এরকম, ঠিক আছে। এটাকে যখন একটা ডায়োড টাইপের কম্পোনেন্টের মধ্যে দিয়ে পাঠায়, ডায়োড শুধু একটা পাস করতে দেয়, আরেকটা রেখে দেয়, তখন শুধু পজিটিভটা থাকবে, ধরেন নেগেটিভটা নাই, ঠিক আছে। এরকম একটা আউটপুট হচ্ছে ডায়োড দিবে। তো ডায়োডের কাজটা কি, ডায়োড কনভার্টস এসি টু ডিসি।
তাহলে আমাদের এখানে কি হলো, আমরা এখানে ইনপুট দিলাম এসি, বাট এটার আউটপুটে আমরা একটা ডিসি ভোল্টেজ পেয়ে যাচ্ছি। এটা আবার আমরা চাইলে এখন হচ্ছে মোটরে ইনপুট দিতে পারবো, ঠিক আছে। আর এখানে মোটরের একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের আর্মেচার পার্টটা, আমরা তো যেরকম গোল করে মোটরকে দেখাইতাম, এটা হচ্ছে আমাদের আর্মেচার। এটা সেপারেটলি এক্সাইটেড, তো আমাদের এই ফিল্ডটা পুরোপুরি আলাদা। এটা হচ্ছে আমাদের ফিল্ড, এটা আমরা আরএফ দিয়ে লিখতাম আর কি, ঠিক আছে। তো এই থাইরিস্টর দিয়ে কিভাবে স্পিড কন্ট্রোল করে সেটা একটু দেখি। এটা হচ্ছে ওই যে আমাদের যেটা লাস্ট মেথডটা, ভোল্টেজ কন্ট্রোল মেথড। এখন ভোল্টেজ কিভাবে কন্ট্রোল করব আমরা, এখানে দেখেন if flux is kept constant, ফ্লাক্সটা আমরা কনস্ট্যান্ট রাখতেছি, আইএআর এটা নেগলেক্ট বা এটা আমরা কনস্ট্যান্টই রাখবো, তাহলে আমাদের স্পিডটা মেইনলি হচ্ছে ভোল্টেজের সাথে প্রপোর্শনাল। স্পিডটা প্রপোর্শনাল টু আর্মেচার ভোল্টেজ। আচ্ছা, এখন ভোল্টেজ আমরা কিভাবে কন্ট্রোল করব, আহ, এখানে হচ্ছে একটা ইকুইপমেন্ট আছে, এটাকে বলা হয় হচ্ছে থাইরিস্টর। অত ডিটেইলস জানা লাগবে না, বাট এখানে এই যে দেখেন একটা টি বলে একটা ইকুইপমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। এটা দেখতে ডায়োডের মতোই, এই যে এরকম। আর ওর এখানে একটা আলাদা সুইচ থাকে, এটাকে আমরা বলি গেট, গেট সুইচ। এটা একটা থ্রি টার্মিনাল ডিভাইস আর কি। ডায়োডে তো দুইটা টার্মিনাল থাকে, পজিটিভ আর নেগেটিভ। এদিকে হচ্ছে নেগেটিভটা, এদিকে হচ্ছে পজিটিভটা। থাইরিস্টরে এডিশনালি একটু কালার করে দিই, বুঝতে সুবিধা হবে। থাইরিস্টরে এডিশনালি যে এখান থেকে একটা সুইচ থাকে, গেট সুইচ, ঠিক আছে। এটা একটু পড়ি, একটু কঠিন আছে। The value of this voltage furnished by the rectifier can be changed by varying the firing angle of the thyristor. তো আমাদের থাইরিস্টরের আলফা বা একটা ফায়ারিং অ্যাঙ্গেল থাকে, ওটা দিয়ে আমরা ভোল্টেজটা হচ্ছে চেঞ্জ করতে পারি। থাইরিস্টরের আউটপুট ভোল্টেজটা চেঞ্জ করতে পারি। তো থাইরিস্টরের ভোল্টেজ যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের মোটরের যে ইনপুট ভোল্টেজটা যাচ্ছে সেটাও আমরা কন্ট্রোল করতে পারবো। তো থাইরিস্টরে আমরা যেটা বললাম যে থাইরিস্টরে একটা মেকানিজম থাকে, অত ডিটেইলসে যাওয়া লাগবে না। থাইরিস্টরে একটা ফায়ারিং অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে, ফায়ারিং অ্যাঙ্গেল। আচ্ছা, তো থাইরিস্টরের ফায়ারিং অ্যাঙ্গেল যদি আলফাটা যদি ইনক্রিজ করে দিই, তাহলে হচ্ছে ফায়ারিং বা থাইরিস্টর অন হতে টাইম বেশি লাগে, তাহলে আমাদের আর্মেচার ভোল্টেজ ইজ ডিক্রিজড। আর আমরা তো দেখলাম এই উপরের ইকুয়েশনে যে আর্মেচার ভোল্টেজটা যদি কমায় দিই, তাহলে আমাদের মোটরের স্পিডটাও কমে যাবে, ঠিক আছে। আর উল্টাটা যদি হয়, when alpha is decreased, তাহলে হচ্ছে আমাদের মিন ভ্যালু অফ, মানে আমাদের সোজা কথা হচ্ছে আলফা, না এটা সিম্পল, আলফা যদি ইনক্রিজ করি তাহলে আমাদের কন্ডাকশন বেড়ে যায়, কন্ডাকশন কমে যায়, ঠিক আছে। আলফা বাড়ালে কন্ডাকশন কমে যায়, তার মানে আমাদের আর্মেচারের যে ভোল্টেজ এটা হচ্ছে কমে যাবে, তাহলে আমাদের স্পিডটাও কমে যাবে। এটা একটা কেস। আর এর ঠিক উল্টাটা, আমরা যদি ফায়ারিং অ্যাঙ্গেল হচ্ছে কমায় দিই থাইরিস্টরের, তাহলে এটার কন্ডাকশনটা বেড়ে যায়, তাহলে ভোল্টেজও বেড়ে যায়, স্পিডও বেড়ে যায়। তো এটা একটু খেয়াল করি যে আমরা আগের যে দুইটা মেথড দেখাইছিলাম, ওইখানে একটাতে হচ্ছে স্পিড শুধু বাড়ানো যেত, আর একটাতে স্পিড শুধু কমানো যেত, ঠিক আছে। এই দুইটা কেস ছিল। বাট এই মেথডে আমাদের স্পিড বাড়ানো যাবে, স্পিড কমানো যাবে, ঠিক আছে। তো এটা দুইটাই করা যায় আর কি, ঠিক আছে। এই এতটুকু ছিল আমাদের থিওরিটিক্যাল পার্ট। আমরা একটু ইয়া করে দিই, ডিসি মোটরের থিওরিটিক্যাল পার্ট আমরা কি কভার করছিলাম। আমরা হচ্ছে প্রথমে তো এই মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট এগুলো দেখাইছি, ওটা সিম্পল থিওরি। আর মোটর অ্যাকচুয়ালি মোটরের পিছনের ফিজিক্সটা কি সেটা দেখছি আর কি। এটা ছাড়া দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে স্টার্টিং অফ ডিসি মোটর, আর নাম্বার 2 তে ছিল স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর।
আছে, এই দুইটা পার্ট ছিল আর কি। এতটুকু হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। স্পিড কন্ট্রোলের আবার তিনটা মেথড আর কি। আমরা স্টার্টিং অফ ডিসি মোটর, মোটর স্টার্টিং এর যে জিনিসটা দেখলাম, আর হচ্ছে স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর, এই দুইটা। ঠিক আছে, এখন আমাদের এই যে ম্যাথমেটিক্যাল পার্ট আছে, এটা একটু করি। A 220 volt DC machine has an armature resistance of 0.5 ohm, এটা ওরা এখানে লিখে দিছে। If the DC machine বলছে, ওকে, খেয়াল রাখবে DC machine. If the full load armature current is 20 ampere, find the induced EMF when the machine acts as a generator, আর এটা হচ্ছে as a motor. তো আমরা হচ্ছে জেনারেটরের কেসটা আগেই করছি, ঠিক আছে। জেনারেটরে দেখবেন যে আর্মেচার থেকে যে কারেন্টটা আসে আইএ, এটা একটা হচ্ছে লোডে চলে যায়, একটা হচ্ছে আমাদের ফিল্ডে চলে যায়। তাহলে এখানে ছিল আইএ ইকুয়াল টু আই লোড প্লাস আই ফিল্ড। আর মোটরের কেসে, দেখবেন এই জিনিসটা একটু চেঞ্জ হয়। মোটরের কেসে দেখেন, মোটরের কেসে হচ্ছে এখানে ফিল্ড কারেন্ট যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের আর্মেচার কারেন্ট, আবার এখান থেকে আমাদের লোড কারেন্টটাও এন্টার করতেছে। লোড কারেন্টটা কোথায়? লোড কারেন্ট এখান থেকে। সো লোড কারেন্ট এদিকে এন্টার করতেছে, এদিকে, তো এদিক দিয়ে ঘুরে গিয়ে হচ্ছে এখান দিয়ে এন্টার করবে। এখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, এটা হচ্ছে আমাদের লোড কারেন্ট, এটা হচ্ছে আর্মেচার কারেন্ট, এটা হচ্ছে আমাদের ফিল্ড কারেন্ট। দেখেন আইএ প্লাস আইএল এই দুইটা হচ্ছে এন্টার করতেছে এই নোডটাতে, আর ফিল্ড কারেন্টটা হচ্ছে বের হয়ে যাচ্ছে। তাহলে মোটরের কেসে ফিল্ড কারেন্ট হচ্ছে আর্মেচার কারেন্ট প্লাস লোড কারেন্ট। এটা একটা জিনিস চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবো। জেনারেটরের ম্যাথ অনেকগুলো ছিল, মোটরের হয়তো অতগুলো নাই, বাট এই একটা ভেরিয়েশন একটু খেয়াল রাখতে হবে। মোটরের হচ্ছে ফিল্ড কারেন্ট সবচেয়ে বেশি, ফিল্ড কারেন্ট হচ্ছে আর্মেচার কারেন্ট আর লাইন কারেন্ট অ্যাড করলে হয়। আর জেনারেটরে হচ্ছে আর্মেচার কারেন্ট বেশি, আর্মেচার কারেন্ট হচ্ছে লোড কারেন্ট আর ফিল্ড কারেন্ট অ্যাড করলে। আচ্ছা, আমরা এত কিছু চাই না, আমরা বলছি ইনডিউস ইএমএফ বের করতে। তো এটা ক্লাসে হচ্ছে বলা হয়েছিল যে জেনারেটরের কেসে ইজি হচ্ছে ভি প্লাস আইআরএ, আর মোটরের কেসে ওটা জেনারেটেড ইএমএফ বলি না, মোটরের কেসে এটা আমরা বলি হচ্ছে ব্যাক ইএমএফ। এখানে হচ্ছে ভি মাইনাস আইএআরএ, ঠিক আছে। আমাদের মনে হয় সবগুলো ইনফরমেশনই দেওয়া। আর্মেচার কারেন্টও বলা 20 অ্যাম্পিয়ার, আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.5 ওহম, আর 220 ভোল্ট হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ, যেটা আর্মেচারে অ্যাপ্লাই করে। ঠিক আছে, তাহলে এটা খুব ঝামেলার কিছু না আর কি। এটা হচ্ছে ইজি ইকুয়াল টু জেনারেটরের কেস যদি করে ডিসি জেনারেটর, তাহলে ভি প্লাস আইআরএ করব, আর মোটরের কেস হচ্ছে ভি মাইনাস আইআর। ঠিক আছে, এটা দেখি, এটা একটু ঝামেলার আছে। তো এখানে বলছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, ঠিক আছে। তো আমরা কোয়েশ্চেন একটু ভালো করে দেখবো আর কি, জেনারেটর নাকি মোটর। এটা যদি ঠিক না থাকে আমরা ইকুয়েশন রুলটা ইউজ করব, ফাইনাল অ্যানসারটাও ভুল আসবে। ঠিক আছে, a separately excited DC generator has an armature resistance of 0.5 ohm, brush drop হচ্ছে 2 ভোল্ট। আমরা তাহলে সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের একটু ডায়াগ্রামটা এঁকে ফেলি। এটা ছিল এরকম, এই ফিল্ডটা হচ্ছে আলাদা থাকবে, আর্মেচার রেজিস্ট্যান্সটা দিয়ে দেব। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের লোড, এটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে। আচ্ছা, ওরা কি বলছে আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে আচ্ছা আর্মেচার রেজিস্ট্যান্স বলে দিয়েছে। আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.1, brush drop বলে দিছে। When running at 1000 rpm it delivers a current of 100 ampere at 250 volt to a load of constant resistance. এখানে যেটা বলছে যে ডেলিভার করতে, সেটা ডেলিভার করে যেটা, এটা লোড ডেলিভার করা হয় হচ্ছে লোডে। ঠিক আছে, তাহলে আমাদের এই লোডের মধ্যে দিয়ে আমরা বুঝলাম লোডের কারেন্ট হচ্ছে 100 অ্যাম্পিয়ার, আর
আর এই যে লোড বরাবর যে ভোল্টেজটা প্লাস মাইনাস, এই ভোল্টেজটা হচ্ছে 250 ভোল্ট। লোড বরাবর ভোল্টেজ হচ্ছে 250 ভোল্ট। আর এটা বলতেছে যে মোটরটা যখন 1000 আরপিএম এ রান করে। তারপরে বলছে যে if the generator speed drop to 700 rpm, বলছে যে find the current delivered to the load। এখন বলছে যে 700 আরপিএম এ চলে গেলে আমাদের হচ্ছে কারেন্ট কত হবে আর কি। তো জেনারেটরে এরকম একটা ম্যাথ দেখাইছিলাম, ঠিক আছে? তো ওটা থেকে আমরা এই জিনিসটা একটু কনক্লুশনে আসার চেষ্টা করি আর কি। আমাদের ফাইনালি কি জিজ্ঞেস করছে, মানে স্পিড চেঞ্জ করে ফেলছি, 1000 আরপিএম থেকে 700 আরপিএম এ চলে গেছে, তাহলে আমাদের হচ্ছে কারেন্ট ডেলিভার টু দ্য লোড, লোডে কতটুকু কারেন্ট যাবে সেটাই হচ্ছে আমাদের একটু বের করে দিতে হবে। তো আমরা একটু খেয়াল করব 1000 আরপিএম আর 700 আরপিএম এর মধ্যে আমরা মেইনলি রিলেশন করতে পারি হচ্ছে ইজি, আমাদের যেটা জেনারেটেড ইএমএফ সেটা নিয়ে হচ্ছে আমরা নরমালি হচ্ছে কানেকশন করতে পারবো আর কি। তো আমাদের যেটা কাজ হবে, আমাদের প্রথমে যেটা দেওয়া 1000 আরপিএম এর জন্য, সেটার জন্য হচ্ছে ইজিটা একটু বের করে নিতে হবে। তো প্রাইসটার জন্য যদি আগাই, ইজি ইকুয়াল টু ভি প্লাস আই এ আর এ, এটা তো জেনারেটর, সো ওটা ওভাবেই করতে পারতেছি। দেখি আমাদের ভোল্টেজ বলা আছে, ভোল্টেজ বলছে 250 ভোল্ট, 250 আর্মেচার কারেন্টটা জানি না, ইনটু আর্মেচার রেজিস্ট্যান্স, আর্মেচার রেজিস্ট্যান্স কত 0.1। আচ্ছা, এখন এটা যেহেতু সেপারেটলি এক্সাইটেড, এটা 250 ভোল্ট হইলে এটাও 250 ভোল্ট হবে। আচ্ছা, এখন আমাদের আর্মেচার কারেন্ট যদি বের করতে হয়, ডিসি জেনারেটরের শান্টে যেটা ছিল সেটা ছিল ফিল্ড কারেন্ট প্লাস লোড কারেন্ট, তাই তো? আচ্ছা, দেখি আমাদের কিছু দেওয়া আছে কিনা। ওরা বলছে লোড কারেন্ট 100 অ্যাম্পিয়ার, আর কিছু এখানে একটু দেখি। আমাদের এখানে যেহেতু সেপারেট, সেপারেটে হচ্ছে আমাদের আর্মেচার কারেন্ট আর লোড কারেন্ট একই হবে, এটা একটু বুঝাই দিই, পরে কনফিউশন হয়। আচ্ছা, পরে তো জায়গা আছে, একটু দেখি। আমাদের একটা ছিল শান্ট, এরকম করে কানেক্ট করা থাকতো, আর এখানে ছিল লোড। যখন শান্টে আমরা কাজ করি, শান্টে হচ্ছে এই যে এখান থেকে আর্মেচার কারেন্টটা গিয়ে একটা লোডের ভিতরে যায়, একটা হচ্ছে ফিল্ডের ভিতরে যায়। তাহলে শান্টের কেসে আর্মেচার কারেন্ট ইকুয়াল টু লোড কারেন্ট প্লাস ফিল্ড কারেন্ট। এখন আমরা যেটা করতেছি এটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেড এর কেসে কি, সেপারেটলি এক্সাইটেড কেসে এটা তো আলাদা, আলাদা একটা কয়েল, ধরেন এরকম একটা আর কি, ঠিক আছে? আর এই আর্মেচারটা হচ্ছে আলাদা, আর্মেচার আর লোড একসাথে কানেক্ট করা, তাহলে আর্মেচার কারেন্টটা তো এখানে তোর প্যাথ একটাই, আর কোথায় যাবে? তো আর্মেচার কারেন্টটাই আমাদের এই সেপারেটলি এক্সাইটেড কেসে লোড কারেন্ট। আমি হচ্ছে বসে বসে এটা এটা লিখে ফেলছিলাম প্রথমে, আই ইকুয়াল টু আই এফ প্লাস আই এল, এটা সেপারেটলির জন্য লাগবে না, ঠিক আছে? সেপারেট যেহেতু, এটার ফিল্ড কারেন্ট একটা কেস, আর হচ্ছে আর্মেচার কারেন্ট আর লোড কারেন্ট দোনোটা সেম থাকবে আর কি। তাহলে এটা তো ইজিলি বের করে ফেলা যায়, এটা হচ্ছে 250 প্লাস আমাদের যেটা লোড কারেন্ট 100 ইনটু আর 0.1। আর আমরা বলছিলাম যখনই ব্রাশ ভোল্টেজ ড্রপ ওরা বলে দিবে ইজির সময়, তখন হচ্ছে ওটা অ্যাড করে নিতে, ঠিক আছে? এটা জেনারেটরের সময় ক্লাসে দেখানো হচ্ছে, তো ব্রাশ ভোল্টেজের জন্য 2 ভোল্ট দিছে, সেটা অ্যাড করে নিলাম, তাহলে এটা আসে 262 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা,
এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা হচ্ছে 1000 আরপিএম এর আমাদের হচ্ছে ইজির ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব, ওটা ইউজ করে 700 আরপিএম এ ইজির ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে বের করে নিতে পারি। তাহলে ইজি ওয়ান বলি এটাকে, ইজি ওয়ান ইকুয়াল টু 262 ভোল্ট, এন ওয়ান হচ্ছে 1000 আরপিএম। এখন 700 আরপিএম এ এটার অবস্থা কি সেটা আমরা দেখব। এই ইজি বের করার মেইন রিজন, আমরা যত জিনিস ক্যালকুলেট করি স্পিডের সাথে ডাইরেক্ট রিলেশন হচ্ছে ইজি। কারণ ইজির ফর্মুলাটা ছিল এরকম, phi zn by 60 into p by a। সো ইজিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্পিড, তাহলে আমরা এক স্পিড থেকে আরেক স্পিডে মুভ করলে আমার মেইনলি ইজিটা চেঞ্জ হবে। এটা কি করবে, এটা হচ্ছে eg2 by eg1 ইকুয়াল টু n2 by n1। এখান থেকে eg2 টা বের করে নেব, 700 বাই 1000 ইনটু 262, এখান থেকে যেটা আসে আর কি, ঠিক আছে। তো এখান থেকে যদি আচ্ছা, এখান থেকে যদি ক্যালকুলেট করে দেখেন এটা আসে 183.4 ভোল্ট। এখন কারেন্টে আসে, আমাদেরকে বলছে কারেন্ট ডেলিভার্ড টু দা লোড যখন স্পিড কমে গেছে, ঠিক আছে। তো এখন আমরা এই 700 আরপিএম এর জন্য হচ্ছে এই একই ফর্মুলাটা যদি ইউজ করি, 700 আরপিএম এর জন্য এই যে এই ফর্মুলাটা, এখানে তো আর আর্মেচার কারেন্ট তো আর আগের মতো থাকবে না। তাহলে Eg2 ইকুয়াল টু ভি, ভি সেম থাকে, Ia2 আর আর্মেচার রেজিস্ট্যান্সও চেঞ্জ হবে না, চেঞ্জ হয় মেইনলি ইজি, আর ইজি যেহেতু চেঞ্জ হচ্ছে কারেন্ট, আর্মেচার কারেন্টটাও চেঞ্জ হবে। ইজি2 টা কত পাইছে ওরা, 183.4। তাহলে এটা 183.4, এটা হচ্ছে 250, আর Ia2 আর Ia2 টা আমরা বের করব, আর এই আর্মেচার রেজিস্ট্যান্স চেঞ্জ হয় না, 0.1। তাহলে এখান থেকে আমরা Ia2 টা হচ্ছে হিসাব করে বের করে নিতে পারি, ঠিক আছে। Ia2 টা যদি বের করে ফেলতে পারি, আমরা বললাম যে আমাদের সেপারেটলি এক্সাইটেড যে জেনারেটরটা থাকে, সেপারেটলি এক্সাইটেড জেনারেটরটার হচ্ছে কোনো আর্মেচার কারেন্ট আর লোড কারেন্ট হচ্ছে সেম আর কি। তাহলে আমাদের Ia2 টাই হচ্ছে IL2 হবে, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের যেটা বলছিল লোড কারেন্ট ক্যালকুলেট করতে, ওটা লোড কারেন্টটা চলে আসবে, ঠিক আছে। তো আমরা মেইনলি দেখি যে আমাদের 1000 আরপিএম এ হচ্ছে আমার ইজিটা বের করা যায়, ওখান থেকে আমরা 700 আরপিএম এ হচ্ছে ইজিতে কনভার্ট করছি। আমরা ইজিটা এক স্পিডে দেওয়া থাকলে আরেক স্পিডে কত হবে সেটা বের করা যায়, সো এই জন্য ইজির মধ্যে দিয়ে যাওয়া লাগছে পুরো প্রসেসটা। আচ্ছা, কোশ্চেনের একটা এক্সটেনশন আছে, উইথ হোয়াট লোড রেজিস্ট্যান্স উইল দ্য কারেন্ট বি 100 অ্যাম্পিয়ার এট 700 আরপিএম। ওরা বলতেছে যে কারেন্ট 100 অ্যাম্পিয়ার কত হবে আর কি, মানে লোড রেজিস্ট্যান্স কত দিলে এটা হবে। তো এখানে তো লিখা এই ব্রাশ ভোল্টেজ ড্রপ ধরে আমাদের যে ভোল্টেজটা, আমি একটু কি জিনিসটা বুঝাই। আমরা তো এই পার্টটা, ঠিক আছে, এক্সটেনশন টু দা কোশ্চেন, আমরা কি লিখতে পারি, ইজি ইকুয়াল টু ভি প্লাস আইএ ইনটু আরএ। তাহলে ভি কি হবে, ভি হচ্ছে ইজি মাইনাস আইএ আরএ, আর এখানে ব্রাশের ভোল্টেজ ড্রপ ধরছে এই জন্য -2 হবে। আবার ভিটা তো আমাদের এই লোডের বরাবর যে ভোল্টেজ সেটাই তো ভি, তাহলে ভি কে লেখা যায় আই এল ইনটু আর, অথবা যেহেতু আর্মেচার আর লোড, আর্মেচার আর লোড কারেন্ট সেম, তাহলে আইএ ইনটু আর এল লেখা যায় আর কি, ঠিক আছে। একটু দেখি, ভি ইকুয়াল টু এই জিনিসটা আমাদের একটা ফর্মুলা, ভি ইকুয়াল টু আইএ ইনটু আর এল আমাদের আরেকটা ফর্মুলা। এখান থেকে ওরা বলতেছে যে লোড রেজিস্ট্যান্স কত হলে আমাদের আর্মেচার কারেন্ট 100 অ্যাম্পিয়ার হবে, ওরা এই দুটাকে ইকুয়াল করছে। এই পার্টটা হচ্ছে এটা,
আর RL ইনটু I এটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা ইকুয়াল করে আমাদের এখানে আননোন একটাই আর্মেচার কারেন্ট, ওই আর্মেচার কারেন্টটা হচ্ছে ক্যালকুলেট করে দিছে, ঠিক আছে। কারো কি কোনো কোশ্চেন আছে যদি দেখেন সোফার? ম্যাথ গুলো একটু করতে হবে, ঠিক আছে, পার্টিকুলারলি জেনারেটর আর মোটরের ম্যাথ গুলো খুবই সোজা আসলে, ঠিক আছে। আমরা প্রথম দিকে যেগুলো থ্রি ফেজ করছি ওর থেকে এগুলো মোটামুটি সিম্পল, ফর্মুলা বেসড, জাস্ট ফর্মুলায় কখন কোনটা বসাবো এটা বুঝতে পারলে এখানে যে অঙ্ক আছে এগুলোর জন্য ইভেন সাইন্টিফিক ক্যালকুলেটর লাগে না, নরমাল ক্যালকুলেটর দিয়ে হাতে কইরা করা ফেলা যায়, ঠিক আছে। খুবই অল্প অল্প একটু কনসেপ্ট আছে ওটা বুঝলে এই পার্টিকুলার ডিসি জেনারেটর মোটরটা খুবই ইজি পার্ট, ঠিক আছে। আচ্ছা, আমাদের কিছু হচ্ছে থিওরিটিক্যাল পার্ট থাকতে পারে, ঠিক আছে। ওটা ইয়াটা একটু দেখি। Suppose Mr. Jahir is working on a DC motor in his laboratory. He is supposed to use the starter circuit. এটা আমরা থিওরিতে বলতেছিলাম যে আমাদের একটু রিটার্ন যাই, অনলাইন ক্লাস রেকর্ডিং থাকবে। আমরা বলছিলাম যে আমাদের নরমালি আর্মেচার কারেন্ট হচ্ছে ভি মাইনাস ই বাই আর এরকম ছিল, কিন্তু আমরা যখন মোটরটা স্টার্ট করি, মোটরটা স্টার্ট করার সময় কোনো ব্যাক ইএমএফ থাকে না, মানে ব্যাক ইএমএফটা হচ্ছে জিরো। এই কারণে কি দেখা যায়, মোটরের স্টার্টিং এর সময় কারেন্ট অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। মোটরের স্টার্টিং এর সময় কারেন্ট অনেক বেশি হয়ে যায়, তো উনি কি করলো, উনি হচ্ছে এই যে স্টার্টার সার্কিটে আমরা যে অ্যাডিশনাল রেজিস্ট্যান্স দিই ইন সিরিজ, উনি হচ্ছে ওই স্টার্টার সার্কিটটা ইউজ করে নাই। ইউজ না করে পরে দেখছে যে মোটরটা ড্যামেজ হয়ে গেছে, তাহলে এটার পিছনে রিজন কি এটা যদি এক্সপ্লেইন করতে হয়, অ্যানসার দেওয়া আছে, একটু পড়ে দেখেন। The current passing through the armature circuit হচ্ছে IA equal to V minus E by RA, V minus E by RA। স্টার্টিং এ হচ্ছে there is no back EMF, তাহলে আমাদের এটা কি হবে, V minus 0 by RA। তাহলে আমাদের কি হবে, আর্মেচার কারেন্ট উইল বি ভেরি হাই, আর এই হাই কারেন্টের জন্য আমাদের মোটরটা ওভারহিটেড হবে আর বার্ন করবে, ঠিক আছে। এরকম কিছু সিনারিও বেস কোশ্চেন দিবে, এটা কিসের থেকে আসছে বা কোন কনসেপ্টটা থেকে আসছে এটা একটু ফিগার আউট করা লাগবে। আমাদের এই ডিসি মোটর পার্টে জাস্ট দুইটাই কনসেপ্ট ছিল, একটা ছিল স্টার্টিং, এটা হচ্ছে একটা স্টার্টিং রিলেটেড ম্যাথ, আর একটা ছিল স্পিড কন্ট্রোল, ঠিক আছে। এটা গেল। স্যার মিডে স্যার মোটর আর জেনারেটর থেকে কত মার্কস থাকতে পারে আনুমানিক? মোটর আর জেনারেটর মিলে প্রায় হচ্ছে 15 মার্কের মতো হবে, অনেক মার্ক তো। ঠিক আছে। আর এটা নেসেসারি না যে ধরেন একটা কোশ্চেনে খালি ডিসি জেনারেটর বা একটা কোশ্চেনে খালি ডিসি মোটর, কোশ্চেন গুলা মিশায় দিছে। ধরেন একটা কোশ্চেনের পার্ট এ তে হচ্ছে ধরেন থ্রি ফেজ, পার্ট বি তে ইনস্ট্রুমেন্টেশন, লাস্টের দিকে একটু ছোট করে ডিসি মোটর, এরকম কোশ্চেন দিছে, ঠিক আছে। কিছু বুঝতে পারছি। এগুলো একটু বুঝে ভালো করে, আমরা ইনস্ট্রুমেন্টেশন খুবই ছোট পার্ট, ইফ ইউ ওয়ান্ট টু রিড মানে একদম বাদ দিয়ে দিতে চান কোন টপিক, এটা ইজ ওয়ার্থ ইট, ইনস্ট্রুমেন্টেশনটা বাদ দেওয়ার মতো আর কি। আর ট্রান্সফরমার জেনারেটর মোটর এগুলো মোটামুটি সবগুলো থেকে ভালো অ্যামাউন্টে দিচ্ছে, থ্রি ফেজের ম্যাথ দিচ্ছে আর কি, ঠিক আছে। আমরা টপিক নিয়ে লাস্টে আরেকবার একটু বলে দিব আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন similar. Suppose you are working on a DC motor in your laboratory. At the start of the motor, you are using a starter circuit. এখানে হচ্ছে উনি আবার starter circuit ইউজ করছে, so starting is fine. When the motor is geared up to the full speed, then the starter is removed. আমরা এটা বলছিলাম কিন্তু যে মোটর যখন ফুল স্পিডের কাছে চলে আসে তখন আমরা একটা একটা করে স্টার্টারে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলো রেজিস্ট্যান্সই হচ্ছে ফেলে দিত, তারা এখন লাস্টের দিকে আর কোনো কিছু নাই। After a while you observe that the field circuit of the motor is open circuited.
হোয়াট মে হ্যাপেন আন্ডার দিস কন্ডিশন, মানে আমাদের এই ফিল্ডটা হচ্ছে সার্কিট কমপ্লিট, এটা ওপেন হয়ে গেছে। এখন এটা হঠাৎ করে এস দিয়ে কেন লিখছে আমি জানি না, ঠিক আছে। এটা হবে ইজি ইকুয়াল টু কে বাই এন, ঠিক আছে, এভাবে লেখা দরকার নেই। তাহলে এন কি আসে, ইজি ডিভাইডেড বাই কে বাই। আচ্ছা, এখন ওরা বলছে ফিল্ড সার্কিট যদি ওপেন হয়ে যায়, ফিল্ড সার্কিট ওপেন মানে কি? ফিল্ড সার্কিট ওপেন মানে আমাদের এখানে যে ফিল্ড কারেন্ট, এখানে তো কারেন্ট ফ্লো করার কোনো উপায় নেই, তাহলে আমাদের ফিল্ড কারেন্টটা হচ্ছে জিরো হবে। ফিল্ড কারেন্ট যদি জিরো হয় তাহলে আমাদের ফ্লাক্সও জিরো হবে, ঠিক আছে। এটাই মেনশন করছে, দেখেন এটা ফিল্ড সার্কিট ইজ ওপেন আন্ডার দ্য রানিং কন্ডিশন। প্রথমে বললেন ফিল্ড কারেন্ট উইল বি জিরো, হ্যান্স ফ্লাক্স উইল বি জিরো। এখন ফ্লাক্স যদি জিরো হয়, আমরা এখানে হিসাবে দেখতেছি যে মোটরের স্পিড হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে, 1/0 করে ইনফিনিটি হয়ে যাবে। এত স্পিডে মোটর রান করতে গেলে মোটর হচ্ছে সার্কিট পুড়বে না, বাট মোটরের শ্যাফট ট্যাপ যেটা আছে সলিড পার্ট যেগুলো, এগুলো হচ্ছে ভেঙে যেতে পারে আর কি। Practically, it will damage the windings of the motor and also probably crash the shaft if the fuse doesn't blow out soon enough. তো এরকম মোটর হাই স্পিডে রান করলে আমাদের ফিউজটা হচ্ছে অটোমেটিক্যালি ব্লো আউট করে মোটরটাকে স্টপ করে দিবে আর কি, ঠিক আছে। সো নরমালি হয় না, ফিউজ যদি কাজ না করে তাহলে হচ্ছে এই সার্কিট ক্র্যাশ করবে। ওকে, আর আমাদের থিওরির লাস্ট পার্ট যেটা এই ট্রাই ইট ইউরসেলফ হচ্ছে আপনাদের আপাতত মিড পর্যন্ত লাস্ট অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এটা একটু আমি যতটুকু পারি আইডিয়া দিয়ে দিই, বাট আপনারা অবভিয়াসলি করে নিজেরা করবেন। In a laboratory, Babli was observing the speed of a DC motor. At that time, this DC motor was rotating at 750 rpm. এখন এই বান্দা চাচ্ছে যে এটাকে 1000 rpm এ হচ্ছে স্পিড বাড়াবে। তো জিজ্ঞেস করছে এখানে কি আর্মেচার কন্ট্রোল বেটার হবে না ফিল্ড কন্ট্রোল বেটার হবে। এটা আমি যতটুকু পড়াইছি এটা আপনি একবার দেখলে এটা অ্যান্সার করা খুবই সোজা আর কি, ঠিক আছে। এটা সুন্দর করে যেটাই বলেন আর্মেচার সাপোর্ট পয়েন্ট বা ফিল্ড সাপোর্ট পয়েন্ট, এটা বুঝে হচ্ছে লিখে রাখি, এটা সোজা, এটা খুব কঠিন কিছু। সোজা কথা স্যার হচ্ছে শুধু আমি তিন এন নম্বর বাড়াইতে কোশ্চেনটা। চাচ্ছি, আমাদের অ্যান্সার বললেন না, আমরা যদি এন বাড়াইতে চাচ্ছি তাহলে আমাদের কোন মেথড ইউজ করা বেটার হবে আর কি, ঠিক আছে। এটা আপনারা পরেরটা পড়লে ঠিকই বুঝবেন, ঠিক আছে। তাহলে আপনাদের এটা করতে গেলে আপনাদের স্পিড কন্ট্রোলটা পড়া হয়ে যাবে, স্পিড কন্ট্রোলটা পড়ে এটা যাতে কারোরটা হচ্ছে হুবহু একই না হয়, ঠিক আছে। এটা তো এক্সপ্লেনেশন টাইপের, আপনারা বুঝে লিখেন আর কি, যে 750 থেকে 1000 বাড়াতে হলে কোন মেথডটা ইউজ করব, বা এটা করতে হলে আমার কি কি চেঞ্জ করা লাগে, ঠিক আছে। একটা বলে দিই, এই এটা বাড়াইতে হলে আমার ইজির উপর ইফেক্ট করবে, ঠিক আছে। একটু আগে তো বললাম যে স্পিডের সাথে সাথে ইজি চেঞ্জ হয়, এটা অবভিয়াসলি মেনশন করবে না, ঠিক আছে। জি স্যার। আমাদের সিলেবাস শেষ। স্যার আজকে পর থেকে তাইলে আর ক্লাস নিয়ে না। and হ্যাঁ বলেন। স্যার বলতেছি তাইলে আর কোনো ক্লাস নিয়ে নাই আজকের পর থেকে, আমাদের যেগুলো আমাদের তো শিডিউল আছে। চারটা ইয়া করার কথা ছিল, তাহলে ওটা কি মানে ফাইনালে অ্যাড করে দিব? মানে আমাদের ওই ক্লাস হচ্ছে চারটা মিস গেছিল আর কি, আমি তো জাস্ট ক্লাস মেকআপ হিসেবে নিচ্ছি, এক্সট্রা ক্লাস না এগুলো। স্যার আমাদের তো এখনো মনে হয় দুইটা শিডিউল ক্লাস আছে মিডের আগে। বুঝছি। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা একটা অ্যাটেন্ডেন্স কাউন্ট করি, আপনাদের একটা মেকআপ নেওয়া লাগবে আর কি, যদি মিডের আগে বেশি প্রেসার হয়ে যায় বা এখন রোজা আছে, তো আমি নিচ্ছি না ফাইনালে, তাহলে একটা মেকআপ ক্লাস নিয়ে নিয়ে আর কি, ঠিক আছে। জি স্যার। আর এখন আপনাদের যেটা রেসপন্সিবিলিটি, সিলেবাস কিন্তু শেষ, আমাদের এখনো 3টা চ্যাপ্টার মতো ক্লাস বোধহয় আছে, ফিজিক্যাল ক্লাসেস, এক্সট্রা কিছু নিচ্ছি না। তো আপনারা হচ্ছে একটু বসে দেখেন যে স্যার আমরা এটা পারি না, যেমন ইনস্ট্রুমেন্টেশনের কিছু ম্যাথ পারি না, এটা আপনারা গোছাইছেন, ঠিক আছে, এটা একটু আপনারা দেখেন। আপাতত আমার প্ল্যান হচ্ছে ইনিশিয়ালি আপনারা যেহেতু অনেকের ওই কোর্স রেজিস্ট্রেশনের সমস্যা হয়েছে, অনেক হইতেছে শুধু শুধু চেকাইছেন, এরকম অনেকগুলা কারণে ওই থ্রি ফেজটা কেউই দেখেন নাই খুব ভালো করে। থ্রি ফেজটা হয়তো আমরা একটু রিক্যাপ করা ট্রাই করবো আর কি, বাট স্পেসিফিক কারো যদি কোনো টপিকে প্রবলেম থাকে, ঠিক আছে, ওটা একটু হচ্ছে রেজ করা লাগবে যে স্যার এটা বুঝি নাই, এটা পারি নাই, ঠিক আছে। পুরা চ্যাপ্টারও নেসেসারি না, পুরা চ্যাপ্টার বুঝাইতে গেলে তো আবার হচ্ছে একই রকম টাইম লাগবে।
আমার এই চ্যাপ্টারে ওই পার্টটা বুঝি নাই, অথবা আমরা ম্যাথ গুলো আরেকবার করতে চাই, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে? আপনাদের পরীক্ষা, আপনাদের রেজাল্ট ভালো করা লাগবে, তো ওটা আপনারা ডিসাইড করবেন কি করবো আর কি। আপাতত আমরা নেক্সট ক্লাসে হচ্ছে 3 ফেজ আরেকবার হচ্ছে স্টার্ট করবো আর কি, নট প্রথমবারের মতো অত এলাবোরেট হবে, বাট ম্যাথটা ওগুলো আরেকবার একটু দেখাই দিব। আর ওতে হচ্ছে আপনাদের যেটা বলছেন এক্সাম রিলেটেড কোনটা পড়লে বেটার হয় বা কিভাবে পড়বো ওগুলো আইডিয়া দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? আজকে এটুকুই থাকবে।